ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সরকার চাইলে আগে স্থানীয় নির্বাচন, উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠকের শেষে জানালেন ইসি। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 14তম বাংলাদেশ, জানিয়েছে টিআই। স্কোর বিগত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরই বাংলাদেশ। 15 বছরের সকল গুম হত্যার বিচার করা হবে, মন্তব্য আইন উপদেষ্টার। সন্ত্রাসীরা যেন জামিন না পায় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সাগররুনি হত্যার 13 বছর আজ। সরকার পরিকল্পিতভাবে আলামত নষ্ট করে অভিযোগ আইনজীবীর। এখনো ন্যায় বিচারের আশায় পরিবার। শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের অবস্থান কর্মসূচি। পিলখানা হত্যাকাণ্ডের নিরপরাধীদের মুক্তির দাবি। ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস। সতর্ক অবস্থানে তেল আবিব। চুক্তি বাতিলে হুঁশিয়ারি ট্রাম্পের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন শরফুদ্দৌলা, পাশাপাশি পরিচালনা করবেন অন্য একটি ম্যাচ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। আগামী ডিসেম্বরকে মাথায় রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকারের চাওয়া অনুযায়ী ভোটের আয়োজন হবে, এমন জানিয়েছেন ইসি আবুল ফজল সানাউল্লাহ। মঙ্গলবার সকালে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, জাতীয় নাকি স্থানীয় কোন নির্বাচন আগে হবে সেটি সরকারের সিদ্ধান্ত। এদিকে বাংলাদেশের ইতিহাসের সেরা ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে রাজনৈতিক মহলে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করেছে বিএনপি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের পাশাপাশি নানা বক্তব্যও দিচ্ছেন সরকারের উপদেষ্টারাও। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18 সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রস্তুতি এবং সুষ্ঠু ভোট আয়োজনে করণীয় নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। জানান বৈঠকে কি আলোচনা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য এবং সেখানে তারা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের কি ধরনের সহযোগিতা আশা করছেন সেটা তারা বলেছেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে বড় কোনো বাধা দেখছে না কমিশন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন আয়োজনে কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতভেদ গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকবেন তারা। The Election Commission made a request to the United Nations in December last year for electoral support, and based on that request to the UN feel that a needs assessment mission. That needs assessment mission came in January this year, and we're here for 2 weeks. Some of you might have covered that. That mission, the work of that mission was to delineate the type of technical support that the UN can provide to the Bangladesh. এরই মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, যা আগামী মে-জুনের মধ্যে সম্পন্ন হবে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। টিআইবির দুর্নীতির ধারণা সূচকে আরও 2 ধাপ পেছাল বাংলাদেশ। গত 13 বছরের মধ্যে সবচেয়ে কম স্কোর পেয়ে এবারে অবস্থান 14তম। মঙ্গলবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে এই সূচক প্রকাশ করা হয়। দুর্নীতি বিরোধী সংস্থাটি বলছে, বাংলাদেশ দুর্নীতিতে নিয়ন্ত্রণ হারাতে বসেছে। পরিমাপক সূচক
যার মধ্যে মূলত বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক 2024 তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান আরও অবনতির কথা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বর্তমানে দুর্নীতিতে দ্বিতীয় অবস্থানে আছে। গত 13 বছরে বাংলাদেশের অবস্থান আরও খারাপ হয়েছে। পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারিনি। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে, বিশেষ পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহিনভাবে ক্ষমতার ব্যবহার। এমন পরিস্থিতি থেকে বের হতে হলে দুর্নীতি দূর করতে সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। দুর্নীতিবাজ যত ক্ষমতাবানই হোক বিচারের আওতায় আনতে হবে, বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করার জন্য যে সুনির্দিষ্ট অনেকগুলো সুপারিশ আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেগুলোকে অনতিবিলম্বে কার্যকর করতে হবে, যাতে করে এই প্রতিষ্ঠানটি আরও স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, বিশেষ করে দলীয় প্রভাবমুক্ত হয়ে এবং জবাবদিহিমূলকভাবে তার দায়িত্ব পালন করতে পারে। তার জন্য সুনির্দিষ্ট সুপারিশ পদ্ধতি নির্ধারণ করা আছে, সেগুলোকে এখন বাস্তবায়নের। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কার্যকর সংস্কার করতে হবে, না হলে কোনো লাভই হবে না। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 15 বছরের সব গুম হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর কোনো সন্ত্রাসী বা ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া মানবাধিকারকে সমুন্নত রেখে কাজ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, এমন তাগিদ দিয়েছেন শিল্প, গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টারা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন পরিদর্শক থেকে ডিআইজি পর্যন্ত 300 পুলিশ কর্মকর্তা। এ কর্মশালায় যোগ দেন স্বরাষ্ট্র, আইন এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। এই কর্মশালার মধ্যে দিয়ে অনুষ্ঠানে গণপূর্ত উপদেষ্টা জানান, মানবাধিকারকে সমুন্নত রেখে কাজ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। রাজনৈতিক কর্মীদের নির্যাতনের জন্য জেলখানাকে যেন আর ব্যবহার না করা হয় সেদিকে খেয়াল রাখারও তাগিদ দেন উপদেষ্টা। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোন রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না, ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। আইন উপদেষ্টা জানান, স্বাধীনভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। প্রতিটি হত্যা ও গুমের বিচার হবে সেই বার্তা দিতে হবে। তিনি বলেন, পুলিশ ও বিচার বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের অবসান হবে। তাদের যে রক্ত পিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিক মতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। কোন সন্ত্রাসী কিংবা ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। বলেন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। প্রয়োজনে আইজিপি টিম মামলা ভিত্তিক অগ্রগতি নিয়ে পাবলিক প্রসিকিউটরের সাথে 15 দিন পর পর বসতে পারেন। কর্মশালায় অন্য বক্তারা বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে মামলার দীর্ঘসূত্রিতা বন্ধ করতে হবে। জুবার সানি, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের প্রত্যক্ষ মদদে সাংবাদিক দম্পতি সাগরুনির হত্যাকাণ্ড ঘটেছে। অভিযোগ নিহতের পরিবারের সদস্যদের।
তারা অভিযোগ করেছেন হত্যার পর উচ্চ পর্যায়ের নির্দেশে বহু গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন করেন নিহতদের স্বজনরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচার পাওয়ার আশাবাদ জানান তারা। 2012 সালের 11 ফেব্রুয়ারি খুন হন সাংবাদিক সাগর অরুণী। মামলার তদন্ত নানান হাত ঘুরে র্যাবের কাছে আসে। গত 13 বছরে তদন্ত প্রতিবেদনের সময় 115 বার পেছানো হয়েছে। গত সেপ্টেম্বর 6 মাসের মধ্যে তদন্ত শেষ করতে উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স গঠন করেন হাইকোর্ট। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। এতবার আমরা আশা ভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত রিপোর্টে কি আসছে সেটা জানতে পারছি। বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি, এই মর্মেও কিছু তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে। 11 ফেব্রুয়ারিকে সাংবাদিক সুরক্ষা দিবস ঘোষণার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সাংবাদিক দম্পতি সাগর অরুণী হত্যার বিচারের দাবিতে ডিআরইউ চত্বরে এক প্রতিবাদ সমাবেশে তারা এই দাবি জানান। মঙ্গলবার এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ সময় অনতিবিলম্বে সাগর অরুণী হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় দ্রুত প্রকৃত অপরাধীদের বিচার না হলে কঠোর কর্মসূচি দেবার হুঁশিয়ারি দেন তারা। পরস্পরকে হত্যা করবে, কোন ডাকাতির মামলা হবে, যে বাংলাদেশের অন্য কোনো কিছুই চুরি হলো না, দুজন মানুষ খুন হলো, যেটা মধ্যে সাংবাদিকদের সবচেয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে সেই ল্যাপটপটি চলে যাবে। দয়া করে পুলিশকে বলুন তদন্ত করতে, আইন মেনে নিয়ম মেনে নির্ভয়ে, তাহলে আমরা বিচার পাবো, অন্যায় নয়। ন্যায় বিচারের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পিলখানা হত্যাকাণ্ডের চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় তারা তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং জেলে বন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত না থাকলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলখানায় বন্দী রাখা হয়েছে। অভিযোগ করেন সে সময় যারা পিলখানা হত্যার সাথে জড়িত ছিল শেখ হাসিনা তাদেরকে পুরস্কৃত করেছে। চাকরিচ্যুত করা হয়েছে নিরপরাধ বিডিআর সদস্যদের। অন্তর্বর্তী সরকারের কাছে বিজিবির নাম পরিবর্তন করে পুনরায় বিডিআর করার দাবিও জানান তারা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকার রাজপথ থেকে যাব না। দাবি আদায়ে আজ জাতীয় জাদুঘরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসি-এ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা। জাদুঘরের সামনে পলিথিন বিছিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বলেন, নিয়োগ না দিয়ে প্রহসন করেছে বিগত সরকার এবং এনটিআরসি-এ কর্তৃপক্ষ। বছরের পর বছর ধরে তাদের সাথে প্রতারণা করা হয়েছে বলেও দাবি করেন তারা। দাবি না মানা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি তাদের। হ্যালো, ঠিক আছে ভাই। সনদের মেয়াদ ছিল 3 বছর, আর আমাদের 1 থেকে 12তমদের নিবন্ধনধারীদের সনদের মেয়াদ আছে আজীবন। কিন্তু 13তমদের সঙ্গে আমাদের ইনক্লুড করে আমাদেরকে
অনেককে মেয়াদ উত্তীর্ণ করে দিচ্ছে। 15 বছর ধরে নিয়োগ বঞ্চিত রয়েছি, বৈষম্যের শিকার আমরা, তাই এখানে বসে আছি, অবস্থান করছি। দুদিন ধরে, এর আগে অনেকবার অবস্থান করেছি। দ্রুত নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিতরা। একই প্রজ্ঞাপনে সুপারিশ পাওয়া প্রথম ও দ্বিতীয় ধাপের প্রার্থীরা নিয়োগ পেলেও তৃতীয় ধাপের প্রার্থীরা নিয়োগ না পাওয়ায় হতাশ বঞ্চিতরা। তারা অভিযোগ করেছেন 31 জনের অবৈধ রিটের জন্য 6530 পরিবারকে বঞ্চিত করা অমানবিক। নিয়োগ দেওয়ার বদলে বাতিল করাকে জুলুম আখ্যায়িত করে তারা বলেন, ন্যায্য দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ থেকে ফিরবেন না। প্রথম এবং দ্বিতীয় ধাপের প্যানেলের রেজাল্ট হয়েছে, সেটার জয়েনিং ছিল 24শে ডিসেম্বর। তাহলে ওরা যদি জয়েনিং পেতে পারে এই 19 বিধিমালা অনুসারে, তাহলে কেন আমরা 6531 জন বঞ্চিত হব? দ্রুত যোগদান চাই, আমরা সুপারিশ প্রাপ্ত। আজকে আমরা পিছিয়ে পড়া হবে না, সবাই এখানে অবস্থান করবে। আর আমাদের একটাই দাবি, আমাদের 6531 জনকে যোগদানপত্র হাতে দিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার শ্রমিক। শ্রমিক আন্দোলন শিক্ষকদের দাবি কি জানাবেন? এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে। এখানে কিন্তু বেশ কিছু অসংখ্য পরিমাণে প্রাইমারিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তারা আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন একই সময় প্রজ্ঞাপন জারি হয়ে প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী যারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের নিয়োগ কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়েছে এবং তাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্যানেল থেকেও কিন্তু সর্বোচ্চ পরিমাণে মেধা তালিকা থেকে কিন্তু লোক নেওয়া হয়েছে। কিন্তু দ্বিতীয় ধাপের যারা পরীক্ষার্থী ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ থেকে যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, তারা কিন্তু এখন পর্যন্ত নিয়োগ পান নাই। তাদের একমাত্র দাবি এই যে তারা বলছেন যে বর্তমান সরকারের আদলে এসে এই সরকারের আদলে তাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করার পরেও কেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে না। তাদের দাবি একটাই, যে এই সরকার যেহেতু আমাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করেছে, এই সরকারকে আমাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন। গতকাল কিন্তু তারা শাহবাগে অবস্থান করার এক পর্যায়ে কিন্তু তারা শাহবাগ মূল যে ফটক, সেই ফটকে তারা অবস্থান নেন এবং সড়কে অবস্থান নেওয়ার পর এক পর্যায়ে পুলিশ তাদেরকে ধাওয়া দেন, এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে বেশ কিছু প্রাইমারিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিছু শিক্ষক কিন্তু সেখানে আহত হন। তারা বলছেন যে তারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা এবং রাস্তা অবরোধ কর্মসূচি এখানে দিবেন না। তারা তাদের দাবি সুন্দরভাবে যদি সরকার যদি মেনে নেয়, তারা সুন্দরভাবে রাজপথ থেকে ফিরে যাবেন শিক্ষা প্রতিষ্ঠানে। তো নাফিসা, শাহবাগে মোড়ে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। শ্রমিক, আপনাকে ধন্যবাদ। যেসব শিল্প কারখানা উচ্চ মাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহার করে তাদের থেকে মাশুল আদায় করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর একটি হোটেলে সাস্টেইনেবল অ্যাপারেল ফোরাম আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ বান্ধব কারখানা থাকলেও বড় অর্জন নেই। অনেক কারখানা ভূগর্ভস্থ পানি ব্যবহারের উপর চাপ বাড়াচ্ছে, এজন্য পানির পুনর্ব্যবহার করতে হবে বলেও জানান তিনি। বলেন, দেশের পোশাক খাত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, বিদেশি ক্রেতাদের ন্যায্য দাম দেওয়ারও আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান। Good practices for chemical management. Bangladesh, many would think, is a country that is abundant in water. That is not always the case. We do have industrial belts where the groundwater level is going down, and that is creating a negative impact for the communities who depend on groundwater for their everyday needs. সংবাদের সময় হলো একটি বিরতির, সঙ্গে থাকুন।
হলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর 5টায় রাজধানীর শ্যামপুরের 11 নং লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানার সব কাঁচামালি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যে কারখানাটা ছিল, কারখানার ভিতরে পুরাতন জুতা রিসাইক্লিং করা হইতো, সেটা শুধুমাত্র জুতাগুলো পুড়ে গেছে। দ্রুত রেসপন্স করার কারণে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, যে ভবনগুলো আছে, এগুলো বড় ভয়াবহ অগ্নিকাণ্ড হইতে রক্ষা পায়। এক্সেলেন্স ইন কোয়ালিটি। গত 2 মাসে 35% বেশি ভোজ্য তেল আমদানি করা হয়েছে দেশে। তবুও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। আমদানিকারকরা বলছেন, রমজানকে সামনে রেখে আরও 1.5 লাখ টন ভোজ্য তেল আছে বন্দরে খালাসের অপেক্ষায়। সব মিলে বাজারে ঘাটতি থাকার কথা না। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে, এই সংকট কৃত্রিম। কেউ অতিরিক্ত তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখতে বাজার মনিটরিং জোরদার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। দেশের অন্যতম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই বাজারে গত কয়েকদিন ধরেই চলছে ভোজ্য তেলের সংকট। অধিকাংশ দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খোলা তেল পাওয়া গেলেও কিনতে হচ্ছে বাড়তি দামে। আবার কোনো কোনো দোকানে অন্য পণ্য কেনার শর্তে দেয়া হচ্ছে বোতলজাত তেল। শুধু চট্টগ্রাম নয়, রাজধানী সহ সারা দেশেই প্রায় একই চিত্র। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না ডিলাররা। সয়াবিন তেলের বোতলটা আমরা ইদানিং খুবই সংকট পাচ্ছি না, আর খোলা তেলের ইয়াটাও পাওয়া যাইলেও কিন্তু রেটটা এখন বাড়তে। যেটা আছে আমাদের কাছে, এটা হচ্ছে খোলা তেল। খোলা তেল হচ্ছে দাম অতিরিক্ত, ক্রেতা আসতেছে না। আমার দিনে 10 কার্টন লাগলে আমি 2 কার্টন তেল পাচ্ছি, এবং কোম্পানির এখন ডিলারদের সত্য হচ্ছে যে এটা নিলে ওইটাই নিতে হবে, মানে আমার অচালু কিছু মাল সাথে নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রোববার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক করে আমদানির চিত্র তুলে ধরে কয়েকটি তেল সরবরাহকারী কোম্পানি। তাদের তথ্য মতে শুধু জানুয়ারি মাসে বোতলজাত সয়াবিন তেল আমদানি হয়েছে আগের বছরের একই সময়ের চেয়ে 25% বেশি। আর কাস্টমস কর্তৃপক্ষের হিসেবে গত 2 মাসে ভোজ্য তেলের আমদানি বেড়েছে 35%। ইম্পোর্ট প্লাস আন্তর্জাতিক বাজার দরের কারণে বাজারে সরবরাহে ঘাটতি সৃষ্টি হওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাইনি। শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা যেটা বলেছে যে তারা সাপ্লাই সাইডে কোনো প্রকার বোতলজাত সয়াবিন তেল সাপ্লাই সাইডে কোনো সরবরাহের ঘাটতি তারা সৃষ্টি করে নাই। শুধু তাই নয়, রমজান মাসকে সামনে রেখে প্রায় 1.5 লাখ টন ভোজ্য তেল চট্টগ্রাম বন্দরে আছে খালাসের অপেক্ষায়। ট্যারিফ কমিশন বলছে, স্থানীয় বাজারে ভোজ্য তেলের কোনো ঘাটতি নেই। কেউ কেউ অতিরিক্ত মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। সংকট সমাধানে বাজার মনিটরিং জোরদারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। উৎপাদন পরবর্তী যে সাপ্লাই চেইন রয়েছে, পাইকারি বাজার, খুচরা বাজার, এই বাজারগুলোতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য এই সংশ্লিষ্ট যতগুলা সাপ্লাই চেইন সংশ্লিষ্ট যতগুলা দপ্তর সংস্থা রয়েছে, সেই দপ্তর সংস্থাকে যত নির্দেশনা দেওয়া হয়েছে যে এই বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে তারা সেটা খতিয়ে দেখবে, সেই সাথে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হিসেব বলছে, দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 23 থেকে 24 লাখ মেট্রিক টন। বেশি চাহিদা রমজানে, সর্বোচ্চ 3 লাখ টন। নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ, আইডিয়াল আমার
পার্টনার বলেই কার লোন আমার কাছে পাথর আমদানিতে অতিরিক্ত 10% সম্পূরক শুল্ক আরোপ করার প্রভাব পড়েছে রেডিমিক্স কংক্রিট খাতে। এতে পাথর আমদানিতে ব্যয় বেড়েছে প্রতি টনে 300 থেকে 350 টাকা পর্যন্ত। ফলে রেডিমিক্স কংক্রিট প্রস্তুত খরচ বেড়েছে সিএফটিতে 25 থেকে 30 টাকা করে। আমদানি ব্যয় বাড়লেও কয়েকটি রেডিমিক্স কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে, আর এতে অবকাঠামোগত খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। দেশের স্থাপনা নির্মাণে আস্থা ও বিশ্বাসের স্থান দখল করে আছে রেডিমিক্স কংক্রিট। পরিবেশ বান্ধব, সময় সাশ্রয়ী ও টেকসই হওয়ায় বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছে নির্মাতাদের কাছে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মেগা প্রকল্প সহ বেশিরভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ও বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এতে রেডিমিক্স কংক্রিট খাতে ধস নেমেছে বলে দাবি বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের। অনেকেরই স্লো, মানে এখন আগের মতো সেল হচ্ছে না অনেকের। যারা মনে করেন যে 5 লাখ সেফটি বিক্রি করে তারা 4 লাখ 3 লাখ। কোন কোম্পানি তো সে চাইবে না যে তার মানে নিজে লস করে একজন প্রোডাক্ট বিক্রি করে, আর এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করতেছে। এমন বাস্তবতায় গত 9 জানুয়ারি পাথর সহ শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়িয়েছে সরকার। পাথর আমদানিতে সম্পর্ক শুল্ক আরোপ করা হয়েছে অতিরিক্ত 10%। এতে রেডিমিক্স কংক্রিট প্রস্তুতেরও ব্যয় বেড়েছে। কোনো কিছুতে ভ্যাট বসলে সেটার ইফেক্টটা পরে কাদের উপর? ভোক্তাদের উপর। এখন আমি 100 টাকা বিক্রি করে আপনি আমাকে বললেন আরো 10 টাকা আপনাকে দিতে হবে, তাহলে আমার স্বাভাবিকভাবে 110 টাকা আমাকে রেট করতে হবে। বুঝতে পারতেছেন যে কোনো কিছু মানে সাপ্লিমেন্টারি ডিউটি বলেন, ভ্যাট বলেন, যাই কিছু বলেন না কেন, এটা পুরোটাই ভোক্তাদের উপরে চলে যায়। কংক্রিটের শক্তি নির্ভর করে মিক্স ডিজাইন, সিমেন্ট, পাথর, বালি ও পানির গুণগত মানের উপর। এগুলো ঠিকঠাক মতো না হলে কংক্রিটের শক্তি অনেক কমে যায়। তবে কিছু কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ এখাত সংশ্লিষ্টদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি নিউজ 24 সংবাদে আর একবার স্বাগত। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। 2023-24 অর্থ বছরে কমেছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বৃদ্ধি। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিবেদনে তথ্য উঠেছে। বিবিএস বলছে 2023-24 অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 4.22%, যেখানে 2022-23 অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছিল 5.37%। এদিকে একই অর্থ বছরে কমেছে দেশের মানুষের মাথাপিছু আয়। পরিসংখ্যান ব্যুরো বলছে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন 2,738 মার্কিন ডলার। এর আগে 2022-23 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল 2,749 কোটি ডলার। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে গাজায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দেয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করল হামাস। সোমবার এক বিবৃতিতে তারা দাবি করে উত্তর গাজায় বিলম্বিত করা হচ্ছে বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন। সেই সাথে উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা ও গুলি ছোড়া হচ্ছে। মানবিক সহায়তাও আসতে দিচ্ছে না ইসরায়েল। যুদ্ধবিরতির শর্ত তেল আবিব যথাযথভাবে না মানা পর্যন্ত বন্ধ থাকবে জিম্মি মুক্তির কার্যক্রম। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গাজায় সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। হামাসের ঘোষণার পর জিম্মিদের মুক্তির দাবিতে সোমবারও তেল আবিবে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। এদিকে শনিবারের মধ্যে ইসরায়েলি বন্দী মুক্তি না পেলে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি নিজের বক্তব্য দিচ্ছি, ইসরায়েল এটাকে অগ্রাহ্য করতে পারে। শনিবার দুপুর 12টার মধ্যে জিম্মিরা মুক্তি না পেলে সবকিছু নরকে পরিণত হবে। এর আগে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের গাজায় ফিরে যাওয়ার কোনো অধিকার থাকবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রকে আবারও ধনী করার অঙ্গীকার নিয়ে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বাইরে থেকে যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানি করতে হলে 25% শুল্ক দিতে হবে। এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাব ফেলবে কানাডায়। তবে জার্মানির অন্যতম প্রধান স্টিল উৎপাদন সংস্থা জানিয়েছে ট্রাম্পের এই সিদ্ধান্ত তাদের ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। এলো সংবাদে আবারও স্বাগত। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অফিসিয়াল হিসেবে কারা থাকছেন তা চূড়ান্ত করেছে আইসিসি। 8 বছর পর ফিরছে 8 দলের এই ওয়ানডে টুর্নামেন্ট। 19 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা। তার সঙ্গী হিসেবে থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবরো। উদ্বোধনী ম্যাচের পর 26 ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচও পরিচালনা করবেন বাংলাদেশের এই আম্পায়ার। সেদিন তার সঙ্গী জুয়েল উইলসন। এছাড়া আইসিসির এলিট প্যানেলে যুক্ত হওয়া এবং ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে দায়িত্ব পালন করা প্রথম বাংলাদেশি আম্পায়ারও শরফুদ্দৌলা। ফুটবল প্রসঙ্গ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম লেগের হাই ভোল্টেজ ম্যাচে ঘরের মাঠ ইতিহাদে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। এই নিয়ে টানা 4 বার ইউসিএল এ মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান জায়ান্ট। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। নিউজ 24 সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।